ভারতের মেঘালয়ে টানা ভারী বৃষ্টির কারণে আবারও বাড়তে শুরু করেছে সিলেটের সুরমা ও কুশিয়ারার পানি। বৃষ্টি না কমলে বৃহত্তর সিলেটে আবারও বন্যার শঙ্কা করছে প্রশাসন। এদিকে বান্দরবানে বৃষ্টির কারণে পাহাড় ধসের ভয়ে মাইকিং করছে প্রশাসন। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। টানা ভারী বৃষ্টি হচ্ছে সিলেট সীমান্তবর্তী মেঘালয়ে। এরই মধ্যে দ্রুত বাড়ছে সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি। কুশিয়ারার পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে এখন বিপদসীমার 5 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এছাড়া আমলশীত পয়েন্টেও পানি বাড়া অব্যাহত রয়েছে। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বলছে, মেঘালয়ে বৃষ্টি না কমলে সিলেটে আবারও বন্যার শঙ্কা রয়েছে। এদিকে সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, নদীর পানি বিপদসীমার অনেক নিচে থাকায় এখানে আপাতত বন্যার শঙ্কা নেই। শেরপুরে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 24 ঘন্টায় জেলার নালিতাবাড়ি পয়েন্টে 10 মিলিমিটার ও নাকুগাঁও পয়েন্টে 7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া জেলার চেল্লাখালী, ভোগাই, মহারশী, সোমেশ্বরী নদী ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার নিচ দিয়েই বইছে। কখনো গুড়ি গুড়ি আবার কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে বান্দরবনের পাহাড়ে। এরই মধ্যে পাহাড় ধসের শঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে জেলা ও উপজেলায় মাইকিং করা হচ্ছে। এছাড়া পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। সতর্কতা সহ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা হলো। জেলার সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি কিছুটা বাড়তে শুরু করেছে। হাসিবা আলী বর্ণা, ৭১। বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলের আজকের অবস্থা জানাতে পটুয়াখালীর রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, আজ আবহাওয়া কেমন, সেখানে কি বৃষ্টি হচ্ছে কিনা এবং আবহাওয়ার পূর্বাভাসে আর কি কি তথ্য জানানো হয়েছে? এই মুহূর্তে কিন্তু টানা বৃষ্টিপাত চলছে। যে বৃষ্টি গতকাল শুরু হয়েছিল একটানা বৃষ্টিপাত, সেটি এখন অব্যাহত আছে। কখনো গুড়ি গুড়ি, কখনো হালকা, কখনো মাঝারি এবং কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। এবং নদ নদীর পরিস্থিতি যদি আপনাকে জানাই, এই মুহূর্তে আমি আগুনমুখা নদীর তীরে রয়েছি। নদী বেশ উত্তাল রয়েছে এবং সেই সঙ্গে সাগরও ফুঁসে উঠেছে। এবং আবহাওয়া অফিস বলছে যে পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং যে বৃষ্টিপাত রয়েছে সেটি আরো 5 দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস পক্ষ থেকে জানানো হয়েছে। সেই সঙ্গে তিশা আপনাকে যুক্ত করতে চাই, আজ সকাল 9টা পর্যন্ত কিন্তু পটুয়াখালী নদী বন্দরকে 1 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, যার কারণে নদ নদীতে মাছ শিকারী যে নৌকা ট্রলার গুলো রয়েছে তাদেরকে উপকূলের কাছাকাছি এসে অবস্থান নিতে বলা হয়েছে। আমরা বিভিন্ন মৎস্য ঘাটে ঘুরেছি, তবে বেশিরভাগ ট্রলার এখনো কিন্তু সাগরে অবস্থান করছে, যার কারণে তারা ঝুঁকি নিয়ে সাগর এলাকায় অবস্থান করছে এবং কিছু কিছু ট্রলার ইতিমধ্যে কিন্তু উপকূল তীরবর্তী এলাকায় এসে অবস্থান নিয়েছে। এবং এই যে টানা বৃষ্টিপাত চলছে, যার কারণে নিচু যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু ইতিমধ্যে আমরা বিভিন্ন ফসলি জমি দেখেছি, সেগুলো কিন্তু পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে এবং নিচু এলাকায় বসবাসরত মানুষজনের ঘরবাড়ির চারপাশ কিন্তু ইতিমধ্যে কিন্তু এই যে টানা বৃষ্টি তাতে কিন্তু তলিয়ে গেছে। এবং এই মুহূর্তে কিন্তু জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে নদীতে। এই জোয়ার প্রায় 1টা পর্যন্ত প্রবাহিত হতে পারে, সেক্ষেত্রে জোয়ারের পানিও কিছুটা বাড়ার সংখ্যা করছেন স্থানীয়রা বলছেন যে এই বৈরী আবহাওয়ার কারণে তারা বিপর্যস্ত অবস্থায় রয়েছেন এবং বিশেষ করে নিচু যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার মানুষ সবচেয়ে বিপাকে রয়েছে। এবং সেই সঙ্গে তিশা আপনাকে যুক্ত করতে চাই, রাঙ্গামালী নদী ভাঙন কবলিত এলাকা রয়েছে 2টি, চরমন্তাজ এবং চালিতে বুনিয়া। সে এলাকার মানুষজন নদী ভাঙনের মুখে রয়েছে এবং বিশেষ করে এই যে জোয়ারের পানি বাড়া এবং টানা বৃষ্টিপাতের কারণে এবং সেই সঙ্গে বৈরী আবহাওয়া সৃষ্টি হলে ওই এলাকার মানুষজন কিন্তু বিপাকের মধ্যে থাকে। তারা বলছেন যে এই পরিস্থিতিতে ভাঙনের তীব্রতা আরো বাড়তে পারে, এমনটি কিন্তু তারা শঙ্কা করছেন। এবং আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন আবহাওয়ার পূর্বাভাস বলছে যে এই যে পরিস্থিতি চলমান রয়েছে এবং বিশেষ করে এই মুহূর্তে কিন্তু মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং সেই সঙ্গে কিন্তু বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে, যার কারণে কিন্তু এই নদ নদী এবং সাগরের অবস্থা কিন্তু এই মুহূর্তে উত্তাল অবস্থায় রয়েছে। এবং
টানা যে বৃষ্টিপাত চলছে সেটি আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে, সে কথাটি আপনাকে কিছুক্ষণ আগে বলেছি। আমি আগুনমুখা নদীর তীরের অবস্থা আপনাকে একটু দেখাতে চাই। এই মুহূর্তে দেখছেন যে নদীর অবস্থাই কিন্তু প্রচন্ড উত্তাল অবস্থায় রয়েছে এবং সাগরের অবস্থা আমরা যেমনটি খোঁজ খবর নিয়ে জেনেছি, সাগরের অবস্থা বেশ উত্তাল বঙ্গোপসাগরে এই মুহূর্তে, যার কারণে এই মুহূর্তে কিন্তু সাগরে অবস্থান করা জেলে ট্রলার গুলো কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে এবং সাগরে যদি কোনো ট্রলার এই মুহূর্তে অবস্থান করে থাকে সেটি কিন্তু ঝুঁকির মধ্যে থাকতে পারে তৃষা, এমনটি আমরা জানতে পেরেছি। এবং সেই সঙ্গে আপনাকে যুক্ত করতে চাই তৃষা, যে এই মুহূর্তে কিন্তু সাগরে অবস্থানরত জেলে ট্রলার গুলো কিন্তু থাকা ঠিক হবে না, সেক্ষেত্রে ঝুঁকি থেকে যাবে। এবং আমরা 2 দিন আগে একটি ট্রলারে খোঁজ খবর নিয়েছি যে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে এবং সেই ট্রলারে থাকা 12 জেলে মাঝি মাল্লা কিন্তু উদ্ধার হয়েছে অক্ষত অবস্থায়, তবে ট্রলারটি কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি বলে আমরা জেনেছি। এই ছিল রাঙ্গামাটির আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ। কামরুল, ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, কথা বলছিলাম সহকর্মী কামরুল হাসানের সঙ্গে, তিনি যুক্ত ছিলেন পটুয়াখালী রাঙ্গামাটি থেকে। দেশে আবারও করোনা সংক্রমণ বাড়ার আতঙ্কে পড়েছেন নারায়ণগঞ্জবাসী। তারা বলছেন পরিস্থিতি ভয়াবহ হলে সমাধান কিভাবে আসবে সেই ব্যাপারে এখনো কোনো পরিকল্পনা নেই। অথচ 2020 থেকে করোনা মহামারীর শিল্পনগরী নারায়ণগঞ্জ ছিল হটস্পট। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। সম্প্রতি নারায়ণগঞ্জ 300 শয্যার হাসপাতালের করোনা ইউনিটে গিয়ে দেখা যায় বেডের ওপর শুকানো হচ্ছে কাপড়, বাসা বেঁধেছে মাকড়সার জাল, কোনো বেডের যন্ত্রপাতি খুলে পড়েছে। একইভাবে হাসপাতালের উঠানে লোকবলের অভাবে পড়ে আছে অ্যাম্বুলেন্স, যেগুলো মহামারীর সময় ভারত থেকে সহায়তা হিসেবে এসেছিল। আবারও বাড়ছে করোনা সংক্রমণ। জেলার সাধারণ বাসিন্দারা জানিয়েছেন নারায়ণগঞ্জের পরিস্থিতি ভয়াবহ হলে কতটুকু সামর্থ্য বা যুগোপযোগী ব্যবস্থা নেওয়া যাবে তা নিয়ে সংশয় রয়েছে। পর্যাপ্ত এখনো কোনো ব্যবস্থা আমার কাছে মনে হয় না এখনো হচ্ছে। জনগণের ভিতরে আরো প্রচার প্রসার দরকার। আই থিঙ্ক সবার সেফ থাকা উচিত, ডেফিনেটলি মাস্ক পরা উচিত, তাদের ট্রিটমেন্টের ধারণা আরো ভালো করা উচিত। তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন কিছু বেডে সমস্যা রয়েছে, সেগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। বাকিগুলোতে সাধারণ রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউ চালানোর মতো কিন্তু আসলে জনবল নাই, যেটা আমরা চিঠি দিয়েছি 3 দিন আগে আমাদের মহাপরিচালক বরাবর, করোনা আইসিইউ বেড চালানোর জন্য পর্যাপ্ত জনবল যাতে এখানে আবার পুনরায় নিয়োগ দেওয়া হয়। হচ্ছে যে অ্যাম্বুলেন্স করোনাকালীন সময়ে আমরা একটা আইসিইউ অ্যাম্বুলেন্স পেয়েছিলাম, সেই অ্যাম্বুলেন্সটা আমার চলমান আছে। এরই মধ্যে জেলার 5 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং 2টি হাসপাতাল করোনা সংক্রমণের জন্য প্রস্তুত করছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। আর হচ্ছে মাস্ক ব্যবহারের উপর জোর দিচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, বাইরে থেকে এসে ওয়াশ করে ঘরে ঢোকা। এখনকার যে ভ্যারিয়েন্ট আছে এটা রেসপিরেটরি ট্র্যাক্টের উপরে বেশি আক্রমণ করে। শুধুমাত্র মাস্ক পরিধান করে ভিড় এড়িয়ে এবং জনসমাগম এড়িয়ে আমরা কিন্তু এই রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। 2020 সালে করোনা মহামারীতে নারায়ণগঞ্জ ছিল হটস্পট। বনশ্রী হালদার, 71। করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। সিলেটে আরও একজনের শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। এ নিয়ে 3 জনের করোনা শনাক্ত হলো। সিলেট বিভাগের স্বাস্থ্য বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায় সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজে নতুন করে একজনের করোনা শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত সিলেটে 37 জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর আগে আক্রান্ত রোগীরা সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক, যাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজশাহীর করোনা পরিস্থিতি জানবো আমরা। যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশু। বর্তমানে কতজনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের চিকিৎসা ব্যবস্থা কেমন চলছে? করোনার বিস্তর ঠেকাতে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন প্রশাসন? কি তথ্য রয়েছে আপনার কাছে? তথ্য যেটি পেয়েছি সেটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 4 জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা যেটি বলছেন যে তাদের অবস্থা খুব একটা সংকটাপন্ন এমনটি নয়, তবে তাদের
করোনার যে সমস্ত লক্ষণগুলো আছে, পাশাপাশি অন্যান্য রোগ থাকার কারণে তাদেরকে কিন্তু হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তবে যে মূল বিষয়টি হয়েছে যে করোনা পরীক্ষা, এই ক্ষেত্রে আপনি জানেন যে যেহেতু এখন করোনা পরীক্ষাটি অত আসলে মানুষের আগ্রহ নেই, সে কারণে কিন্তু পরীক্ষা খুব কম হচ্ছে। এছাড়াও করোনা পরীক্ষার যে সমস্ত উপাদানগুলো, কিটগুলো, সেগুলোরও কিন্তু ঘাটতি রয়েছে। সেজন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে এখন যদি এমনটি হয় যে পরিবারের মধ্যে বেশ কয়েকজনের ভিতরে করোনার লক্ষণ দেখা দেয়, ন্যূনতম একজনের হলেও সেটি কিন্তু পরীক্ষা করে নেওয়া উচিত। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তারা র্যাপিড টেস্টের জন্য আবেদন জানিয়েছেন। সেই কিটটি তারা পেয়ে গেলে সেখানেও তারা করোনা পরীক্ষা করতে পারবেন। এখন শুধুমাত্র রাজশাহী মেডিকেল কলেজের যে ভাইরোলজি ডিপার্টমেন্টে শুধুমাত্র এই করোনার স্বল্প পরিসরে পরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ চিকিৎসকদের যে একটি বিষয় যে স্বাস্থ্যবিধি মানা, সচেতন থাকা, এর পাশাপাশি প্রয়োজন হলে করোনা যদি সেরকম লক্ষণ দেখা যায় তাহলে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষাটি করিয়ে নেওয়া। এর পাশাপাশি যেই চিকিৎসা ব্যবস্থা, সেটির জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রস্তুত আছে এমনটি তারা জানাচ্ছেন। আর আপনি প্রথমে যে শেষের যে প্রশ্নটি করেছেন যে আসলে সচেতনতা বা কি ধরনের পদক্ষেপ, সেটি কিন্তু এখন পর্যন্ত মাঠ পর্যায়ে আমাদের কাছে দৃশ্যমান হয়নি। রুশদ, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। করোনার নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি ও সচেতনতা গড়ে তোলাই এখন সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটির আয়োজনে অগ্রাবাদ মোড় ও আশপাশের এলাকায় করোনা বিষয়ে জনসচেতনতামূলক অনুষ্ঠানে সিটি মেয়র এই মন্তব্য করেন। রেড ক্রিসেন্টে কর্মীদের দিনব্যাপী আয়োজনে লিফলেট বিতরণ, সচেতনতামূলক মাইকিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মেয়র বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন XBB আগের চেয়ে বেশি সংক্রামক। এটি মোকাবেলায় হাসপাতালে আইসোলেশন সেন্টার সহ বিভিন্ন প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে করোনা মোকাবেলায় জনসচেতনতার কোনো বিকল্প নেই। এই কার্যক্রমে যুব রেড ক্রিসেন্টের শতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন। সেখানে প্রায় 10টা ভেন্টিলেটর আছে, 50 বেডের একটি সেন্টার সেখানে আছে। সেখানে অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, বিপেপ মেশিন আছে, হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা আছে। সেম টু আমি যখন চট্টগ্রাম জেনারেল হসপিটালে গিয়েছি, সেখানেও কিন্তু তাদের আগের থেকে তাদের এই ধরনের একটা সেন্টার ছিল এবং সেই সেন্টারটি তারা আস্তে আস্তে স্টার্ট করতে চেষ্টা করছে। ঝালকাঠিতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, এখন পর্যন্ত কতজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং তারা কি পর্যাপ্ত সেবা পাচ্ছেন কিনা, এবং এডিস মশা নিয়ন্ত্রণে কি ধরনের উদ্যোগ দেখছেন প্রশাসনের? তৃষা, প্রতি বছর বর্ষা মৌসুম এলে কিন্তু ডেঙ্গু রোগের প্রকোপটা বাড়ে। এবছরও কিন্তু ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েছে। তবে যে বিষয়টি স্বাস্থ্য বিভাগ থেকে জানিয়েছে সেটি হচ্ছে যে ঝালকাঠি জেলায় গত জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট 20 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে শুধুমাত্র এই জুন মাসেই, অর্থাৎ এই জুন মাসের 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত 13 জন রোগী রয়েছে। আর বর্তমানে এখন কিন্তু হাসপাতালটিতে 1 জন রোগী ভর্তি রয়েছে। গত 24 ঘন্টায় কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। দিশা, চিকিৎসার ব্যাপারে যেটি জানিয়েছে সিভিল সার্জন ডাক্তার হুমায়ুন কবির, যে ঝালকাঠি ডেঙ্গু রোগের যে চিকিৎসা রয়েছে সেই চিকিৎসায় কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত ঔষধ রয়েছে এবং চিকিৎসকদেরও মানে যে চিকিৎসকরাও ঠিক মতো চিকিৎসা দিচ্ছেন। তবে ডেঙ্গু ওয়ার্ডে যেটি দেখা গেছে সেটি হচ্ছে যে ডেঙ্গু ওয়ার্ডে কিন্তু কোনো মশারির ব্যবস্থা নেই। ডেঙ্গু রোগীদের যে মশারি টানিয়ে রাখা বাধ্যতামূলক, সেটি কিন্তু ডেঙ্গু ওয়ার্ডে দেখা যায়নি। আর ডেঙ্গু প্রতিরোধে, অর্থাৎ এডিস মশা প্রতিরোধে যেসব কার্যক্রমগুলো সাধারণত
স্থানীয় পৌরসভা থেকে দেখা যায় সেগুলো আসলে কার্যকরী কোনো পদক্ষেপ ঝালকাঠি পৌরসভায় দেখা যায়নি। তারা যেটি নামমাত্র যে কার্যক্রম পরিচালনা করে থাকেন, যে অভিযোগটি সাধারণ প্রায়শই যে শোনা যায়, তো এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। পৌর কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন, তারা বলেছেন যে প্রত্যেক দিনই তারা তাদের মৎস্য নিধনের কার্যক্রম পরিচালনা করে। তবে বর্ষা থাকলে সে সময় তারা এই কার্যক্রমটি পরিচালনা করতে পারেন না। আরেকটি তথ্য জানিয়ে রাখি যে যেহেতু বরিশাল বিভাগ খুব কাছাকাছি ঝালকাঠির হওয়ার কারণে এখানকার অধিকাংশ রোগী কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন, যে কারণে ঝালকাঠিতে কিন্তু ঝালকাঠির বেশিরভাগ রোগী বরিশাল যাওয়ার কারণে এই রোগীর চাপটা কিন্তু এখানে কম ঝালকাঠি সদর হাসপাতালে। তিশা। তরুণ, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। ময়মনসিংহের হালুয়াঘাটে গত 25 বছরেও আলোর মুখ দেখেনি প্রস্তাবিত 7 কিলোমিটার বাইপাস সড়ক, যে কারণে আলাদা দুটি স্থলবন্দর ও পর্যটন কেন্দ্র সহ পাশের ধুবাউড়া উপজেলা এবং আশপাশের সব ধরনের যানবাহনকে হালুয়াঘাট বাজারের ভেতর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। কয়লা, পাথর ও বালুবাহী ট্রাক চলাচলের কারণে দিনভর যানজট লেগেই থাকছে। ঘটছে নানা দুর্ঘটনা। সময়মতো মালামাল লোড আনলোড করতে না পারায় আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট বাজারে যানজটের নাকাল সব শ্রেণী পেশার মানুষ। বিকল্প না থাকায় করৈতলী ও গোবরাকুড়া স্থলবন্দর থেকে কয়লা ও পাথর বোঝাই ট্রাক, বালুবাহী ট্রাক পিকআপকে এই বাজারের ভেতর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া গাবরখালী পর্যটন কেন্দ্রে আসা পর্যটনবাহী যানবাহনকেও যানজট ঠেলে যেতে হচ্ছে গন্তব্যে। ভুক্তভোগীরা বলছেন, সিএনজি চালিত অটোরিকশার দাপট এই জট আরও অসহনীয় করে তুলছে। প্রস্তাবিত যে বাইপাসটা আছে এটা যদি বাস্তবায়ন করে তাহলে আমাদের যে প্রতিদিন যে যানজট হয় সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো। রুটস এন্ড হাইওয়ে যদি এটা মনে করেন যে সমাধান করে তাহলে তো সমাধান হবে, না হলে তার সমাধান হবে না, কারণ আমরা জনগণ তো পারবো না এটা সমাধান করতে। ব্যবসায়ী নেতারা বলছেন, যানজটের কারণে ব্যবসায়ীরা সময় মতো মালামাল লোড আনলোড করতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই সময়টার ভিতরে আমাদের ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়, কারণ আমরা এই সময়ের আমাদের অলস থাকতে হয়, কোনো মাল লোড আনলোড করা যায় না, ব্যবসায়ের আর্থিকভাবে ক্ষতি হয়। আমরা আশা করবো যে আমাদের যে বাইপাসটি হয়, বাইপাসটা যদি হয় তাহলে আমাদের যানজটটা মুক্তি পাবে। জনপ্রতিনিধিরা জানান, হালুয়াঘাটের দর্শা ব্রিজ থেকে খন্দকপাড়া, মরাগাং, কান্দা, আকনপাড়া, বিরই ডাকুনি ও রারাংপাড়া হয়ে গোবরাকুড়া হাইওয়ের পোল্ট্রি মোড় পর্যন্ত সদর ইউনিয়নের 7 কিলোমিটার কাঁচা রাস্তা ইউনিয়ন পরিষদে রেজুলেশন করে বাইপাস নির্মাণে 2001 সালে সড়ক বিভাগের কাছে হস্তান্তর করা হয়। গত 25 বছরেও প্রস্তাবিত এই বাইপাস সড়কের বাস্তবায়ন না হওয়ায় হতাশ তারা। দর্শা হাইওয়ে থেকে গোবরাকুড়া পোল্ট্রি মোড় হাইওয়ে পর্যন্ত আজকে 24 বছরে এটা আলোর মুখ দেখে নাই। আমরা আশা করি অতি দ্রুত বাস্তবায়ন হবে জনস্বার্থে। এদিকে আগামীতে ক্ষমতায় গেলে বাইপাস সড়ক নির্মাণে জনগণের এই দাবিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান এই বিএনপি নেতা। বিএনপি যদি এই আসন থেকে বিজয়ী হয় আমরা অবশ্যই হালুয়াঘাটের উন্নয়নের জন্য যে মাস্টার প্ল্যান হাতে নিব তার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বাইপাস রোড থাকবে। আর সড়ক বিভাগের এই কর্মকর্তা বলছেন, প্রস্তাবিত বাইপাস সড়কের কাজ বাস্তবায়নে নতুন উদ্যোগ নেওয়া হবে। আমরা এখানে আরো কিছু ফিজিবিলিটি স্টাডি কাজ সম্পন্ন করব, সেটা ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হওয়ার পরে যদি এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাবনাটা প্রেরণ করব, সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আমরা ডিপিপি প্রণয়ন করব ইনশাআল্লাহ। সরকারের কাছে বাইপাস সড়কের কাজ বাস্তবায়নের দাবি করেছে এলাকাবাসী। ফারদিন নীরব, ৭১। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, 25 বছর ধরে তো আবেদন করা হচ্ছে, তারপরেও কেন এই সড়কটি করা যাচ্ছে না এবং এর কারণ হিসেবে কি দেখাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে সড়ক ও জনপথ বিভাগ ইউনিয়ন পরিষদের যে 7 কিলোমিটারের
সড়ক এটি বাস্তবায়ন হচ্ছে। এটি এই 2001 সালে হালুয়াঘাট সদর যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেই ইউনিয়ন পরিষদের সড়ক, যেটি হাইওয়ে থেকে হাইওয়ের দর্শার মোড় থেকে বাবুল, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও সংযোগ স্থাপন করতে চেষ্টা করব। ঝিনাইদহের কালীগঞ্জে বেগবতী নদীর উপর সেতু নির্মাণের অপেক্ষায় 4 দশকেও শেষ হয়নি। দশকের পর দশক ধরে নিজেদের উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হচ্ছেন 10 গ্রামের মানুষ। সাঁকো ভেঙে হতাহতের ঘটনা থাকলেও বাধ্য হয়েই চলছে পারাপার। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা, এপারে তৈলকুপি ও অন্য পারে বারোপাখিয়া গ্রাম। 2 গ্রামের মাঝ দিয়ে বইছে বেগবতী নদী। 40 বছর আগে 2 গ্রামের সংযোগ স্থাপন হয় বাঁশে নিজেদের উদ্যোগে তৈরি করেছিলেন এই বাঁশের সাঁকো। এই সাঁকো প্রায় প্রতি বছর নতুন করে তৈরি হয়। সেই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হয় তৈলকুপি, বারোপাখিয়া ছাড়াও বলরামপুর, নিয়ামতপুর, খুলিয়া, আনন্দবাগ সহ 10 গ্রামের মানুষ। নির্বাচন আসলে এলাকার মানুষের প্রতিশ্রুতি দেন এই বাঁশের সাঁকোর বদলে ব্রিজ করে দেবেন। নির্বাচন পার হলে সে কথা রাখেন না কোনো জনপ্রতিনিধি। এই সাঁকোটা করা হয়েছে 30 বছর। মাঝে মাঝে সাঁকোটা নদীতে পানিতে তলায় যায়, যে ওদের ডুঙ্গায় পার করতে হয়। সব ভোটের আগে প্রস্তুতি দেওয়ার পরে কোনো সরকার আর কাজ করে না। আমরা এই সেতু নিয়ে খুব ভোগান্তি আছে, রোগ ব্যাধি নিয়ে পারাপারের খুব বিপজ্জনক। বর্ষাকালে পার হওয়া যায় না, সাঁকো ভেঙে যায়। এত রিপোর্ট, এত কিছু হয়, কোনোদিন কোনো কর্তৃপক্ষ টনক নড়লো আজ পর্যন্ত দেখিনি। আমাদের এই পয়ডা হলে ভালো হয়। আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই চলাচল করি, মানুষজন গাড়ি ঘোড়া কিছুই যেতে পারে না। আমাদের সেতু চাই, আমাদের চলাচল করতে খুব সমস্যা, কোনোটা জিনিস নিয়ে আসা যায় না। গাড়ি যাতে পারে না, স্কুলে যেতে পারে না, সব চাইলে পেলে পরে করে সাঁকো জুত করে দিলে তাই একটু যাচ্ছে, তাও ভয়। এর পথে পড়েও মানুষ মরে গিয়েছে। এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানান, জনদুর্ভোগ লাঘব করতে ঘটনাস্থল পরিদর্শন করে সেতু নির্মাণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে একটা আবেদন পাওয়া গেছে। এই আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী অনতি বিলম্বে সাইটটি ভিজিট করবে এবং ভিজিট করার পরে যদি এখানে সত্যিকার অর্থে ব্রিজের প্রয়োজন হয় তাহলে এই নতুন ব্রিজ তৈরি করার জন্য আমরা যা যা প্রয়োজন খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করব। বাঁশের সাঁকো পার হতে গিয়ে পড়ে গিয়ে প্রবীণ নারীর মৃত্যুর পাশাপাশি আহতের ঘটনা নিয়মিত জানিয়ে 10 গ্রামের মানুষ দ্রুত বেগবতী নদীর উপর সেতু নির্মাণের দাবি তুলেছেন। হাসান আহমেদ, 71। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, দীর্ঘদিনেও কেন বেগবতী নদীর উপর সেতু নির্মাণ করা হয়নি? কি বলছে এলাকার মানুষ এবং স্থানীয় প্রশাসনই বা কি বলছে, কি তথ্য রয়েছে আপনার কাছে? তিশা, নিশ্চয় আপনি জানেন যে যুগের পর যুগ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেগবতী নদীর উপর দিয়ে বয়ে যাওয়া তৈলকূপ এবং বারোপাখিয়া মাঝখানে যে বাঁশের সাঁকো নির্মাণ করেছে এলাকার মানুষ প্রায় 40 বছর ধরে এই বাঁশের সাঁকো নির্মাণ করেছেন এবং তারা স্কুল কলেজ শিক্ষার্থী সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন কিন্তু এই সাঁকো দিয়েই চলাচল করে। আমি যদি আপনাকে দেখাতে চাই সেটি হলো যে দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ একটি দাবি করে আসছেন যে তাদের চলাচলের জন্য প্রয়োজনীয় জরুরি কাজের জন্য তারা কিন্তু এই বাঁশের সাঁকোর পরিবর্তে সেতু চেয়েছেন। কিন্তু যত নির্বাচন এসেছে, সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন, যারা জনপ্রতিনিধি প্রার্থী হয়েছেন এবং প্রতিনিধি হয়েছিলেন তারা কিন্তু বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনাদের এলাকার মানুষের সুবিধার জন্য কিন্তু এখানে সেতু করা হবে। কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পর জনপ্রতিনিধি কিন্তু এদিকে আর ফিরে তাকাননি। এলাকার মানুষ যেটি বারবার করে জানিয়েছেন যে অসুস্থ রোগী এবং এই এলাকা থেকে কিন্তু ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা শহর মাত্র 3 কিলোমিটার এবং সদর উপজেলার নলডাঙ্গা বাজার যেটি ব্যবসায়িক কেন্দ্র সেটি মাত্র 2 কিলোমিটার। এই এলাকা থেকে মানুষের যাতায়াতের সুবিধার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসছে যে আমাদের এই সেতুর প্রয়োজন, কিন্তু কোনো জনপ্রতিনিধি বা সরকারের পক্ষ থেকে কোনো আজ পর্যন্ত কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। তিশা, তো এই বিষয়ে আমি কথা বলেছি ভুক্তভোগী এলাকার মানুষের সাথে। ভুক্তভোগী এলাকার মানুষ যেটি বারবার করে জানিয়েছেন যে তারা তাদের একটা দাবি যে তারা এই সরকারের কাছে তারা এই
বাঁশের সাঁকোর পরিবর্তে কিন্তু তারা সেতু চান। এর আগে কিন্তু একজন বৃদ্ধা সহ বহু হতাহতের ঘটনা ঘটেছে, অর্থাৎ যারা জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোতে চলাচল করে সকালে দুপুরে বিকেলে পর সন্ধ্যা গড়িয়ে গেলে কিন্তু মানুষের কিন্তু ঝুঁকিটা আরো বাড়তে থাকে। অর্থাৎ যখন নদীর পানি যখন বাড়তে শুরু করে তখন মানুষের কিন্তু জীবনের ঝুঁকি কিন্তু বেশি শঙ্কার ভিতরে চলে যায়, যার কারণে কিন্তু অনেকে পড়ে আহত হয়েছে, অনেকে এখনো পঙ্গুত্ব বরণ করেছে কিন্তু এই এলাকার মানুষ। যেটি এই ঝিনাইদহের এলজিডি বিভাগের পক্ষ থেকে কথা বলা হয়েছে, এলজিডি বিভাগের পক্ষ থেকে যেটি জানা হয়েছে, নির্বাহী প্রকৌশলী জনাব মনোয়ার উদ্দিন জানিয়েছেন যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করবো এবং পরিদর্শন করে আসলে আমরা এলাকার মানুষের জনস্বার্থে যদি দ্রুত সেতু নির্মাণ করা যায় সেই সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কিন্তু আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তৃষা, তারা যেমনটি বলেছেন যে প্রায় 40 বছর ধরে কিন্তু মানুষের এই গ্রামবাসী চাঁদা তুলে বাঁশ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে কিন্তু এই বাঁশের সাঁকো করে কিছুদিন পর কিন্তু বাঁশের সাঁকো ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর কিন্তু আবার তারা তৈরি করতে যায়, তাদের কিন্তু অনেক আর্থিকভাবে কিন্তু তারা অপচয় হন। এই কারণে তারা বারবার করে বলছেন যে আমাদের এই বাঁশের সাঁকোর পরিবর্তে যদি সেতুটা করা হয় সেক্ষেত্রে শুধু এই 2 গ্রাম না 10 থেকে 12 গ্রামের হাজার হাজার মানুষ যে এই সাঁকোতে চলাচল করে তাদের কিন্তু অনেক সুবিধা হবে এবং এখানে যে ব্যবসায়িক কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার একটা যে ভালো যে সুযোগ হবে সেটি বারবার করে কিন্তু এলাকার মানুষ জানিয়েছেন। তৃষা। রাজীব, ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, কথা বলছিলাম সহকর্মী রাজীব হাসানের সঙ্গে, তিনি যুক্ত ছিলেন ঝিনাইদহ থেকে। চট্টগ্রাম বন্দরের বহিনোঙর ও আশপাশের এলাকায় ডুবে থাকা 24টি জাহাজের কারণে অন্য জাহাজের চলাচলের ঝুঁকি বাড়ছে। বন্দর ব্যবহারকারীরা বলছেন আপাতত ডুবে থাকা জাহাজগুলো চলাচলের কোনো সংকট তৈরি না করলেও ভবিষ্যতে ঝুঁকি তৈরির শঙ্কা রয়েছে। আর এ নিয়ে কর্তৃপক্ষ মনে করছে ডুবন্ত জাহাজের জায়গা চিহ্নিত থাকার কারণে এখন বন্দর চ্যানেল দিয়ে জাহাজ চলাচলে কোনো ঝুঁকি নেই। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 1988 সালের 4 সেপ্টেম্বর ডুবে যায় পণ্যবাহী জাহাজ MV লিটা। 3 দশকের বেশি সময়েও উদ্ধার করা যায়নি জাহাজটি। 2002 সালের 3রা জুলাই ডুবে যায় C1063 নামে BIWTCর একটি জাহাজ। এভাবে গত 50 বছরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও আশপাশে ডুবে আছে 24টি জাহাজ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর আলফা, ব্রাভো ও চার্লি অ্যাঙ্করেজ নামে 3টি অঞ্চলে বিভক্ত। এসব অঞ্চলে বাইরে থেকে আসা কন্টেনার ও কার্গোবাহী বড় জাহাজগুলো এসে নোঙর করে এবং লাইটার জাহাজে পণ্য খালাস করে। বন্দরের তথ্য অনুযায়ী ডুবে থাকা জাহাজগুলোর মধ্যে 7টি আলফা, একটি ব্রাভো ও একটি চার্লি অ্যাঙ্করেজে ডুবে আছে। বাকিগুলো আছে পতেঙ্গা ও পার্কি সৈকতের কাছাকাছি। আগামী দিনে জাহাজ চলাচল বাড়ার সাথে বহির্নোঙরে জাহাজ নোঙর করার সংখ্যাও বাড়বে। এছাড়া মাতারবাড়ি ডিপ সিপোর্ট, বে টার্মিনাল ও লালদিয়ারচর টার্মিনাল চালু হলে জাহাজ চলাচলে ডুবন্ত জাহাজগুলো ঝুঁকির কারণ হবে বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর থেকে মাতারবাড়ি পর্যন্ত এই চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ। মাতারবাড়ি ডিপ সিপোর্ট হতে যাচ্ছে। চট্টগ্রাম বন্দরের যে আউটার এনকারেজ আছে সেখানেও অনেক সময় অনেক ঝুঁকি নিয়ে আমাদের জাহাজগুলি চলাচল করছে। আমরা যেটা মনে করছি ডুবন্ত জাহাজগুলিকে অতি সত্বর উঠানোর ব্যবস্থা করা হোক এবং এই টোটাল চ্যানেলকে এটা ঝুঁকিমুক্ত করা হোক। বন্দর ব্যবহারকারীরা জানান ডুবন্ত জাহাজগুলোর তথ্য চট্টগ্রাম বন্দরকে ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি অর্গানাইজেশনকে জানাতে হয়। তারা এগুলো ম্যাপে চিহ্নিত করে, তাই এগুলো আন্তর্জাতিকভাবে চট্টগ্রাম বন্দরকে বিপজ্জনক বন্দর হিসেবে চিহ্নিত করে। যেহেতু আমাদের নিজস্ব ইকুইপমেন্ট নাই, তাহলে আমাদের যে হাতে এখন যে সময়গুলো আছে ধীরে ধীরে আমার মনে হয় এই জিনিসগুলোকে যদি আমরা আমাদের যে বন্দরের বিভিন্ন স্থানে যে আপনার বিভিন্ন সময় জাহাজগুলো ডুবে আছে সেগুলো যদি এখন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে যদি আমরা সরাই ফেলতে পারি তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের এই দুশ্চিন্তাটা আমাদের মাথায় থাকবে না। অবশ্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে ডুবন্ত রেকগুলোর জায়গা চিহ্নিত থাকার কারণে এখন বন্দর চ্যানেল দিয়ে জাহাজ চলাচলে কোনো ঝুঁকি নেই। 20 বছর 30 বছর 40 বছর আগে ডুবে আছে, যেগুলা আসলে উত্তোলন করাটা অনেক বেশি ব্যয়সাধ্য। তো এবং এগুলা চ্যানেল বা জাহাজ চলাচলের জন্য ক্ষতির কোনো কারণ না। তাৎক্ষণিকভাবে যে রিমুভ করার প্রয়োজনীয়তা সেটা আমরা দেখি না। তারপরেও এই বিষয়গুলো আমাদের বিভিন্ন সার্ভে হচ্ছে। ওয়েলিংফোর্ড নামে একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান এখানে বিভিন্ন সময় এই যে আমাদের রিভার স্টাডিগুলো করে, তাদের সুপারিশ অনুযায়ী আমরা এই কার্যক্রমগুলো হাতে নিই। বন্দর ঝুঁকিমুক্ত রাখতে ডুবন্ত জাহাজগুলো সরাতেও বিশেষ অ্যাকশন প্ল্যান জরুরি বলছেন বন্দর ব্যবহারকারীরা। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।
জামালপুরের সরিষাবাড়িতে দুস্থ নারী উন্নয়ন কর্মসূচির আওতায় বিজেডির চাল বিতরণে কার্ডধারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এলাকার জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও বিএনপি নেতার বিরুদ্ধে। চাল বিতরণে টাকা নেওয়ার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহকে প্রধান করে 3 সদস্য একটি তদন্ত কমিটি করেছে প্রশাসন। একবারে ৬,০০০ টাকা চাল পাইতেছ, ২০০ টাকা দেওয়া। এক একজন চাল নিচ্ছেন আর 200 করে টাকা জমা দিচ্ছেন। ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান রিপন ও ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া। পগলদিয়া ইউনিয়নের বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী সহ হতদরিদ্রদের জন্য 456টি ভিজিডি কার্ড বরাদ্দ দেয় সরকার। প্রতি মাসে 30 কেজি করে 150 কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে, অথচ সে চাল নিতেই দিতে হচ্ছে চাঁদা। ভুক্তভোগীরা জানান 21 মে সকাল থেকে চাল তুলতে উপজেলা পরিষদ মাঠে লাইনে দাঁড়ান। এরপর ইউপি সদস্য ও সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাদের উপস্থিতিতেই তাদের কাছ থেকে 170 থেকে 200 করে টাকা জমা নেওয়া হয়। কেন টাকা নেওয়া হচ্ছে এমন প্রশ্ন করলে এর দায় প্রশাসনের কর্মকর্তাদের ওপর চাপান ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা। আর করে ৬,৩০০ টাকা আপনার রয়েছে, পরে ওই টাকাটা আমি নেই। ভাই আমি যে টাকা নিচ্ছি এটা তো সত্য, যেহেতু ভিডিও করছে বাইরেও করছে, আপনার কাছে মিথ্যা কথা বললে তো হবে না। তবে প্রশাসনের কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করেছেন। আসলে আমি এই বিষয়ে জানি না বা আমি এই কাজ করে আমি টাকা পয়সা নেওয়া আমি সেরকম পছন্দ করি না বা এটার সাথে আমি জড়িত থাকি না। অভিযুক্ত বিএনপি নেতা আখতারুজ্জামান ও সুমন মিয়ার সাথে একাধিকবার যোগাযোগ করতে চাইলেও তারা ফোন ধরেননি। শাকিলা শম্পা, ৭১। নওগাঁর সাপাহারের ভারত সীমানায় টিকটক করতে গিয়ে বিএসএফ এর হাতে আটক 2 কলেজ ছাত্রকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত নিয়েছেন বিজিবি সদস্যরা। এরপর বিজিবি সদস্যরা তাদেরকে থানায় হস্তান্তরের পর পুলিশ মঙ্গলবার সকালে নওগাঁ আদালতে তুলে দেয়। এর আগে গত সোমবার বিকেলে সাপাহারের বামনপাড়া ক্যাম্প এলাকায় সীমান্ত দেখতে গিয়ে ভারতের কাটা তারের বেড়া ধরে টিকটক ভিডিও ও সেলফি তোলার সময় ভারতীয় বিএসএফ এর হাতে আটক হয় ওই 2 কলেজ ছাত্র। এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ বলেন, বিজিবির অভিযোগের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নওগাঁ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে প্রেরণ করেছেন। নোয়াখালীতে ঈদুল আজহার সময় প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত তাণ্ডব সিনেমার পাইরেসিকারীর মূল হোতা টিপু সুলতানকে তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল 5:30টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় তাণ্ডব সিনেমা পাইরেসি মামলার প্রধান আসামি টিপু সুলতানের অবস্থান শনাক্ত করে নোয়াখালী পৌরসভার মোহাম্মদিয়া হোটেলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করে। ঢাকা মাগুরা মহাসড়কের পারনান্দনীয় এলাকায় অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার এই অভিযানে সকল ধরনের যানবাহন ও চালকের কাগজপত্র পরীক্ষা করা হয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যে সেনাবাহিনীর পাশাপাশি হাইওয়ে পুলিশ এই অভিযান সফল করতে সার্বিক সহায়তা করে। সড়কে দুর্ঘটনা কমানো, শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অবৈধ কাগজপত্রবিহীন যান চলাচল বন্ধ করাই এই অভিযানের মূল লক্ষ্য। এ সময় বেশ কিছু যানবাহনের কাগজপত্র না থাকায় তাৎক্ষণিক জরিমানা করা হয়। মাদারীপুরে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে কেনা রেইনগোজ মিটার স্থাপনে দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান বুলবুল।
এ সময় কৃষি সম্প্রসারণের কার্যালয়ের কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চান তারা। তাৎক্ষণিক কাগজপত্র দেখাতে পারেনি কৃষি অফিস, তবে আগামী 15 দিনের মধ্যেই প্রকল্পের সাথে জড়িত কর্মকর্তা সহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে অনুরোধ করেছেন দুদকের কর্মকর্তারা। ময়মনসিংহ নগরীর বাঘমারা রোডে শাপলা হাসপাতালের মালিক হারুনুর রশিদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার নগরীর বাঘমারা থেকে বিক্ষোভ মিছিল বের করে চরপাড়া মোড়ে সমাবেশ ও মানববন্ধন করে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহ। 1 ঘণ্টার এই সমাবেশ ও মানববন্ধন চলাকালে অবিলম্বে সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়। এ সময় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন সমাবেশস্থলে এসে সন্ত্রাসী চাঁদাবাজদের অবিলম্বে গ্রেপ্তারের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত ঘোষণা করেন আন্দোলনকারীরা। নেত্রকোনার কর্মাকান্দায় VWB প্রকল্পের 840 কেজি সরকারি চাল সহ আটক 4 জনকে নেত্রকোনা আদালতে সোপর্দ করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার কৈলাথি ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের স্থানীয় ইউপি সদস্য শামীম খান বাদী হয়ে 4 জনকে আসামি করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাদেরকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে উপজেলার কৈলাথি ইউনিয়নের পাইপুকুরিয়া গ্রামের তরিকুলের বাড়ির পাশে পাকা রাস্তার উপর থেকে 28 বস্তায় 840 কেজি সরকারি চাল সহ তাদেরকে আটক করা হয়। দেশীয় ফলের স্বাদে উৎসবে মাতি সবার সাথে, এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় ফল উৎসব হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী এই উৎসবের আয়োজন করে। মঙ্গলবার বিকেলে কলাপাড়া অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এই উৎসবের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজবুল সাকিব। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। উৎসবে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কলা, ডাউয়া, স্ট্রবেরি, সুবেদা, ড্রাগন, চেরি, আঙ্গুর সহ বিভিন্ন প্রজাতির দেশীয় ফলে এই উৎসব সাজিয়ে রাখা হয়। উৎসবে স্কুল কলেজের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া এবং বালিয়াতলী ইউনিয়নে দুর্যোগ পূর্ববর্তী এবং পরবর্তী করণীয় বিষয়ে কর্মশালা হয়েছে। এতে জানানো হয়, মঙ্গলবার কলাপাড়া এক কর্মশালায় ঘূর্ণিঝড় প্রবণ উপকূলীয় অঞ্চলে পূর্বাভাস ভিত্তিক প্রাথমিক ক্রিয়াকলাপকে শক্তিশালী করা প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বিষয়টি উপস্থাপন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কার্জ এইড এই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন। কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রকল্পের বিশদ উপস্থাপন করেন, যা বাস্তবায়নে কলাপাড়ায় 2টি ইউনিয়নে সাইক্লোন শেল্টার আধুনিকায়ন ও নানাবিধ সহায়তা সহ 2টি প্রকল্পে অন্তত 50,000 মানুষকে দুর্যোগ বিষয়ে সচেতন করা হয়েছে। রাঙামাটির কাপ্তায়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে সভা হয়েছে। মঙ্গলবার কম্প্রিহেন্সিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম ও কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের সহযোগিতায় কাপ্তাই স্থানীয় প্যারাডাইস রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার নেলি রুদ্র। তিনি বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং পারিবারিক সচেতনতার অভাবে নারীর প্রতি সহিংসতা হয় বেশি, তাই পরিবার হতে সচেতনতা তৈরি করতে হবে।